আসসালামু আলাইকুম। আশা করছি আপনার সবাই ভালো আছেন। সো আমাদের বিসিএস রিটেন ইংলিশ কন্টেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা মূলত যারা একটু রেগুলার পড়াশোনার মাঝে থাকেন, প্রিলিমিনারি ধাপটা যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে পার হন, মানে আমি ইংলিশ পার্টের কথা বলছি। কারণ প্রিলিমিনারিতে যেহেতু আমাদের প্রত্যেকটা সেগমেন্টে আলাদা করে মার্কস পেয়ে পাশ করতে হয় না, তো দেখা যায় অনেক সময় অনেক একটা পার্টিকুলার সাবজেক্টে আমাদের কিছুটা উইকনেসও যদি থাকে, অনেক সময় সেটা আনঅ্যাটেন্ডেন্ট রেখে, অর্থাৎ এটাকে অ্যাড্রেস না করেও লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যায় মাঝে মাঝে, হ্যাঁ। কিন্তু মোটামুটি যারা টুকটাক করেও পড়াশোনা করে আসেন, তারা ইংলিশ গ্রামারের জন্য বা ইংরেজি পার্টে ভালো করার জন্য যে পড়াশোনাটুকু করেন, ফার্স্ট অফ অল আপনাকে কিছু ইংলিশের বেসিক গ্রামার শিখতে হয়, যে গ্রামার গুলো থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন হয়। নট অনলি ইন বিসিএস, আদার জব এক্সামস যেগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা পরীক্ষাগুলো দেখে থাকি। তো সেই জায়গা থেকে আপনাদের ভালো করার একটা দারুণ একটা সুযোগ নিয়ে আসে আসলে এই অংশটা। আজকে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে রিডিং কম্প্রেhenশন দেওয়ার পরই ওই রিডিং কম্প্রেhenশনের ভেতর থেকেই কিছু প্রবলেম দেওয়া হয়, যে প্রবলেম গুলাকে আমাদের ভোকাবুলারি, আমাদের যে অ্যাকোয়ার্ড নলেজ সেটি, এবং এর পাশাপাশি বেসিক গ্রামারের আমাদের যে এক্সপার্টিস টুকু আছে সেটুকুকে কাজে লাগিয়ে আমরা একটা ভালো মার্কস কিন্তু তুলে আনতে পারি। তো আজকে আমরা সেটার একটা ডেমো দেখবো। এই পার্টটা মোটামুটি খুব বেশি কাউকে পড়িয়ে দিতে হয় না। অন্যান্য অংশগুলোতে যেমন আমাদের কথা বলতে হয়েছে কিভাবে কোন পার্টটা লেখার এটিকেটটা কি, তারপর হচ্ছে কি কি আমাদের স্ট্র্যাটেজিক জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে হয়েছে। বাট পার্টিকুলারলি এই অংশে ওরকম স্ট্র্যাটেজিক জায়গা কম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার প্রিভিয়াস লার্নিংটাকে আপনি কতটুকু রিটেইন করতে পারছেন আপনার ব্রেইনে, তার উপর ভিত্তি করে মূলত আপনি মার্কসটা তুলবেন আর কি, হ্যাঁ। তো আসলে আমরা একটু দেখি, একটু ডেমনস্ট্রেশন দেখার চেষ্টা করি। জানি ডিউরিং রামাদান এই সময় পড়াশোনায় মনোযোগ বসানোটা একটু ডিফিকাল্ট হয়। তারপরও যেহেতু আপনাদের এক্সাম মানে আসন্ন, সেই ক্ষেত্রে আসলে আপনাদের এখন টাইম ওয়েস্ট করার আসলে সুযোগ নেই, হ্যাঁ। আমরা যদি বিগত বছর মানে 45তম বিসিএস যদি কোয়েশ্চেন দেখি, ওখানে আমরা দেখেছিলাম যে রিডিং কম্প্রিহেনশনের যে কোর টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে ইকো ট্যুরিজম। এবং ওই রিডিং কম্প্রিহেনশনের ভেতর থেকে বা প্যাসেজের ভেতর থেকে এরকম 10টা ওয়ার্ড দিয়ে ইনস্ট্রাকশনটা কি দেওয়া ছিল এটা একটু আমাদের আগে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ইনস্ট্রাকশন গুলা। আগে বলেছে এখানে খুব বেশি ইনোভেশনের জায়গা নাই, ক্রিয়েটিভিটির জায়গা নাই। বিফোর পার্টিসিপেটিং দ্য রিয়েল এক্সাম, আপনি যতটুকু কন্টেন্ট দেখে আসছেন, পড়ে আসছেন, শুনে আসছেন, সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে দেখতে হবে। তো এখানে তো ইনোভেশনের কিছু নেই, ঠিক আছে। দেখেন তাহলে কি বলছে এখানে। প্রথমে যদি আমরা দেখি যে ওখান থেকে ফার্স্ট ইনস্ট্রাকশন ছিল মেক সেন্টেন্সেস অফ ইওর ওন। মানে আপনাকে ইনস্ট্রাকশনটা বিসিএস 45 বিসিএস এর প্রশ্নের কথা বলছি, যে মেক। আমরা এগুলো করব না, এগুলো বিভিন্ন গাইডেড আছে, এগুলো দেখে দেখে এগুলো নিয়ে আমরা আলাপ করবো। আমরা নতুন একটা প্র্যাকটিস দেখবো আর কি, হ্যাঁ। তো মেক সেন্টেন্সেস অফ ইওর ওন উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। আপনাকে নিজে মানে আপনার নিজের মনের মাধুরী মিশিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে, এখানের মধ্যে সেন্টেন্স ফরমেশন। কিন্তু কি সেন্টেন্স ফর্ম করব সেই ইনস্ট্রাকশন গুলো আমাদের দিয়ে দেওয়া থাকবে সুনির্দিষ্ট কিছু শব্দের পাশে। অর্থাৎ কোন শব্দ, যে একটা শব্দ ছোটবেলায় যেমন আমরা পড়েছি একটা শব্দ দিয়ে বাক্য রচনা, কমপ্লিটলি সিমিলার ওই টাস্কটাই আমরা পারফর্ম করছি। পার্থক্যের জায়গাটা কি? পার্থক্যের জায়গাটা হচ্ছে এখানে আমাদের স্পেসিফিক ভাবে বলে দিবে কোন শব্দ দিয়ে আমরা কোন স্ট্রাকচারের বাক্যটা তৈরি করব, এটা আমাদের বলে দিবে, হ্যাঁ। এটাই হচ্ছে এখানে মূলত মেইন ইস্যু। এখানে কি বলা হয়েছে? কপিং। কপিং বলতে বোঝাইছে কোন কি থেকে কপি করা, মানে রিডিং প্যাসেজটা থেকে ওই শব্দটা দিয়ে প্যাসেজে যে বাক্য আছে ওই বাক্যটাই হুবহু দেওয়া যাবে না, কপি করা যাবে না। কপিং। ভেগনেস। ভেগনেস মানে হচ্ছে অস্পষ্টতা। বুঝতেছেন তো? ভেগনেস এন্ড অ্যাম্বিগুইটি দুইটার মানে কিন্তু অনেকটা অস্বচ্ছতা বা অস্পষ্টতা। হ্যাঁ, মাস্ট বি অ্যাভয়েডেড। এমন বাক্য লিখলেন বাক্যের কোনো অর্থ হয় না, অস্পষ্ট, মানে এই ধরনের মানে আটলামি করতে মানা করে দিয়েছে আর কি। ইনস্ট্রাকশনের মধ্যেই বলে দিয়েছে যে আমরা আতেল হতে পারবো না। আমরা ডেমো দেখি যেমন একটা শব্দ দিয়েছে সাস্টেইনেবল।
দিয়ে পাশে কি বলেছে, কম্পারেটিভ। কম্পারেটিভ একটা বাক্য তৈরি করতে বলেছে। কম্পারেটিভ এই অংশটা অবশ্যই আপনারা যখন বেসিক গ্রামার পড়েছেন, আপনার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আপনারা দেখেছেন। হ্যাঁ, আপনার ওই কম্পারিজনের যে জায়গাটা ছিল, ডিগ্রি যেটাকে আমরা বলতাম, আহ, মানে অ্যাডজেক্টিভের যে ডিফারেন্ট ফর্মস গুলো ছিল সেখানে আমরা পড়েছি। ওখানে আমাদের কি ছিল, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পড়েছি। বিগ কি, যেমন গুড, বেটার, বেস্ট, এই যে বেটার দিয়ে যে বাক্যগুলো করতাম সেগুলোকে আমরা কম্পারেটিভ বলতাম, আমি নর্মালি বলছি। ডিস্টিংগুইশ এটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য কিভাবে কি করতে হয় এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি, আমি যখন আপনাদেরকে সেন্টেন্স ফর্মেশন স্ট্রাকচার দেখিয়েছিলাম। সেই সময় কিন্তু আমি ব্যাপারগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এরকম দেখেন, তাহলে আমরা ইনস্ট্রাকশন গুলো দেখি, কম্পারেটিভ, কমপ্লেক্স, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি, ইম্পারেটিভ যে যে বাক্যগুলোতে কি করা হয়, আদেশ, নির্দেশ, উপদেশ, তাই না? এই ধরনের যে বাক্যগুলো আমাদের থাকে, এই ধরনের এক্সপ্রেশন গুলা যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায়, সেই বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ বলি। তারপর কম্পাউন্ড বাক্য তৈরি করতে বলেছে। ফ্যান বয়েজ এর কথা আমরা শিখে এসেছি। ফ্যান বয়েজ নামক কোঅর্ডিনেট কনজাংশন গুলা দিয়ে যখন দুটা প্রিন্সিপাল ক্লজ বা দুইটা মেইন ক্লজ যখন যুক্ত থাকে তখন সেই বাক্যগুলোকে আমরা কম্পাউন্ড বাক্য বলি। এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। সো এগুলা নেগেটিভ মানে তো বুঝতেছি, মিনিং সেম থাকবে, কিন্তু আমরা নেগেটিভ না বোধক কিছু শব্দ আছে সেই শব্দগুলো আনতে হয়। হ্যাঁ, আমি যদি বলি যে আই এম সিক, আমি যদি বলি যে কি, আই এম ফিলিং গুড টুডে, আপনি বললেন যে আজকে আপনি খুব ভালো বোধ করছেন, এটাকে নেগেটিভ আপনাকে যদি করতে হয় তখন আপনি কি লিখবেন, আই এম নট ফিলিং আনওয়েল, মানে আমার আজকে খারাপ লাগতেছে না। তাহলে কি হচ্ছে, আমরা ওই যে একটা নেগেটিভ ইমোশনও বাক্যের মধ্যে নিয়ে আসলাম আর মিনিংটাকে আমরা সেম রাখলাম। এগুলো বিভিন্ন গঠন প্রণালী, এগুলো আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনারা পড়েছেন, আমি রিডিং কম্প্রিহেনশন পড়ানোর সময় বারবার বলেছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনাদের বারবার কাজে লাগবে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি গঠনগত যে উপায়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নেগেটিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, হ্যাঁ, এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। তো এইগুলো দিয়ে মূলত বাক্য টাক্যগুলো তৈরি করতে হবে। এখানে অ্যাক্টিভ বা প্যাসিভও দেওয়া থাকতে পারতো, প্যাসিভ হয়তো দিয়ে দিল যে একটা প্যাসিভ ভয়েস আপনি একটা বাক্য তৈরি করেন, বলতে পারতো। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আসতে পারে। এরপর আমরা একটা পোর্শন দেখেছিলাম, এখানে বলা হয়েছিল কি, কম্বাইন each group of sentences into a simple, compound or complex sentence as the context demands. ওই প্রদত্ত প্যাসেজ থেকে দুইটা অংশ, আলাদা দুটো অংশ দিয়ে দিয়েছিল। এবং এখানে দেখেন আপনার নর্মাল ছাড়া ছাড়া আলাদা আলাদা বাক্য দিয়েছে এলো। এবং এই বাক্যগুলোকে বলতে বলেছিল কি, যে কনটেক্সট অনুযায়ী, অর্থাৎ বিষয়বস্তু অনুযায়ী এই যে গিভেন যে অংশগুলো, অংশটুকু আছে, অংশটুকুকে ইদার আপনি সিম্পল, ধরুন সিম্পল আছে এটাকে তাহলে আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ডে নিবেন, বা কমপ্লেক্সে আছে আপনি কম্পাউন্ড করবেন। আপনি এদেরকে কি করবেন, কম্বাইন করবেন, মানে যোগ দেবেন, এই বাক্যগুলোকে কি করবেন আপনি, কানেক্ট করবেন, একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করবেন আপনি। হ্যাঁ, কিন্তু করার সময় কি করতে হবে আপনাকে, করার সময় আপনাকে ওই যে স্ট্রাকচারটা, পার্টিকুলার যে সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যে স্পেসিফিক যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আপনাকে ফলো করতে হবে, এটা ছিল একটা ইনস্ট্রাকশন। তো আসেন, যেহেতু আমাদের এই গত পরীক্ষাতে 45তম বিশেষ ব্রিটেনে একটা টপিক ছিল, মেইন টপিকটা ছিল হচ্ছে ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমের উপর রিডিং কম্প্রিহেনশনটা ছিল, তারপর বিভিন্ন প্রশ্নগুলো ছিল। আমি ধরে নিলাম যে আপনাদের একটা রিডিং কম্প্রিহেনশন টপিক আছে, ধরেন কথার কথা ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে, হ্যাঁ, তারুণ্যের ক্ষমতায়ন নিয়ে ধরেন একটা রিডিং কম্প্রিহেনশন আসলো। সেইটাকে আমি ধরে নিয়ে আমি একটা কোয়েশ্চেন ধরেন বানিয়েছি আপনাদের জন্য। তো এখানে দেখেন কি কিছু বাক্য আছে, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। এটা কিন্তু কোনো বিসিএস এর প্রশ্ন না, মানে গত পরীক্ষাতে যেভাবে এসেছে সেটার সাথে তাল মিলিয়ে আমরা একটু এভাবে উপস্থাপন করেছি। ঠিক আছে, তো দেখেন আমরা কিছু বাক্য দেখি। আজকে লেকচার খুবই শর্ট, কারণ এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে একটু নলেজে দিয়ে দেওয়া, আপনাদেরকে একটু কি আপনাদের যেটা বললাম যে একটু স্মরণ করিয়ে দেওয়া, যে জিনিসগুলো আপনারা জানেন ইতোমধ্যে, কারণ আপনারা প্রত্যেকেই স্মার্ট এবং এই জিনিসগুলো আপনারা পারেন। হ্যাঁ, তাই একটা বাক্য দিয়েছি, আমি দেওয়ার আগে আমি কনটেক্সটটা বলে দিলাম, যে ধরেন আমি ধরে নিয়েছি যে রিডিং কম্প্রিহেনশন দিয়েছি, ওই কম্প্রিহেনশনটা আমি ধরে নিলাম যে ইউথ এম্পাওয়ারমেন্টের উপর আছে, হ্যাঁ, তারুণ্যের ক্ষমতায়নের উপর আছে, তরুণদের কিভাবে আমরা ডিসিশন মেকিং রোলে আনবো এটা নিয়ে হয়তো রিডিং কম্প্রিহেনশন আছে। আর এটা থাকলেও ম্যাটার নাকি, আমি কোর টপিকটা বলে দিলাম এই কারণে যাতে আপনি একটু ভাবতে পারেন। আর ইনস্ট্রাকশনে কিন্তু আপনারা দেখেছেন বলেই দিয়েছিল যে কপি টপি করা যাবে না। হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন, প্রদত্ত কম্প্রিহেনশনে ওই পার্টিকুলার শব্দ দিয়ে যে বাক্য আছে সেই বাক্যগুলো নেওয়া যাবে না। ওকে, আমার নিজের ভাষায়, আপনার নিজের ভাষায় লিখতে হবে। এই জন্যই প্যাসেজটা এখানে আলাদা করে আনতে হয় নাই বা আনিনি, এটা প্রয়োজন ছিল না। এমপাওয়ার্ড একটা শব্দ দেখছি আমরা, এমপাওয়ার্ড বলা হয়েছে, এটা নিয়ে পজিটিভ বাক্য তৈরি করতে হবে। পজিটিভ কি, এটা একটা ডিগ্রি, তাই না?
সাপোর্ট, সাপোর্ট একটা সাপোর্ট মানে কি সমর্থন করা। এম্পাওয়ার মানে কি এম্পাওয়ার হচ্ছে ভার্ব, পাওয়ার মানে ক্ষমতা, পাওয়ার মানে ক্ষমতা, এম্পাওয়ার মানে ক্ষমতাই ক্ষমতায়ন। হ্যাঁ, আর এম্পাওয়ার্ড যে ক্ষমতায়িত হয়েছে, ঠিক আছে, ক্ষমতায়িত, এম্পাওয়ার্ড। এম্পাওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ মেইনলি। হ্যাঁ, এগুলো আমরা পূর্ববর্তী সময় দেখেছি একটা শব্দের এরকম কিন্তু পার্টস অফ স্পিচের যে রূপগুলো আছে এই রূপগুলো চেঞ্জ করাও আসে। হয়তো এম্পাওয়ার দিয়ে দিল, বললো যে আপনাকে বললো যে এটা আপনি লেখেন, এটা কি অ্যাডজেক্টিভ লেখেন, অ্যাডজেক্টিভ লেখেন, বা এটাকে সরি সরি অ্যাডজেক্টিভ না, এটাকে আপনাকে হয়তো বলে দিল ভার্ব লেখেন, বা আর আপনি বলতে পারেন কি এম্পাওয়ার। হ্যাঁ, এরকম একটা শব্দ থেকে আরেকটা শব্দ কিন্তু আসে। পাওয়ার কি, পাওয়ার হচ্ছে ক্ষমতা, পাওয়ার ক্ষমতা, এম্পাওয়ার হচ্ছে ভার্ব মানে হচ্ছে ক্ষমতায়িত করা, এম্পাওয়ার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরকম একটা শব্দ দিয়ে দিতে পারে, ওই শব্দের ভিন্ন ভিন্ন যে পার্টস স্পিচ গুলো আছে সেগুলোকে আমাদের লিখতে বলতে পারে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো আপনারা ভোক্যাব শেখার সময় যা শিখেছেন সেগুলাই মূলত কাজে লাগলেই হয়ে যাবে, 70-80% পারলেই হবে। সব শব্দ সবার দখলে থাকবে না, এটা কোয়াইট নর্মাল। এবং এই নর্মালসিটা আপনাকে কি মেনে নিতে হবে। আপনি যদি সব যদি আপনি পারেন দ্যাটস গ্রেট, বাট ইটস ভেরি হাইলি আনলাইকলি। হ্যাঁ, so আপনাকে যেটা চিন্তা করতে হবে, ইয়েস, মানে যে কি আই মাইট মিস আউট অন এ ফিউ ওয়ার্ডস, বাট আই ডোন্ট নিড টু ওয়ারি। কারণ হচ্ছে আমি মেজরিটি অফ দ্য ওয়ার্ডস যদি আমি ডেলিভার করতে পারি তাহলে আমার জন্য কিন্তু একটা ভালো মার্কস চলে আসবে। সাপোর্ট আমরা দেখছি, সাপোর্ট, সাপোর্ট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। সাপোর্ট মানে কি সমর্থন। হ্যাঁ, সমর্থন করা। তাহলে কি ডিসকারেজ, তো এরকম বিভিন্ন শব্দ আছে। আমরা দেখি হলো কিভাবে তৈরি করতে পারি, দেখেন আমি একদম উত্তর সহ আপনাদের সামনে উপস্থাপন করেছি কিভাবে হইতে পারে ভিন্ন ভিন্ন কন্টেক্সটে। এম্পাওয়ার্ড এটাকে পজিটিভ করতে বলেছে, তাই না? মানে কম্পারেটিভ বা সুপারলেটিভে যাওয়া যাবে না, পজিটিভ ডিগ্রিতে থাকতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের মূল রূপ যেটা, আমি যদি বলি গুড, এটা কিন্তু অ্যাডজেক্টিভের রূপ, রূপভেদ। এই গুড এইটারই কিন্তু একটা রূপ আছে, সেটাকে আমরা বলি বেটার। এই বেটারটা কিন্তু কি কম্পারেটিভ, গুডটা হচ্ছে কি পজিটিভ। আর যদি বলতাম বেস্ট, এটা হতো কি সুপারলেটিভ। তো যখন পজিটিভ বলছে তার মানে আমাদের কি পজিটিভ ফর্মে দেখবেন যে ওই শব্দটা নিয়ে আমাদের কাজ করতে বলেছে। একটু লক্ষ্য করবেন এই পূর্বেও, এই দেখেন যখন কম্পারেটিভ দেয়, কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ, তখন দেখবেন সাধারণত শব্দগুলো দেয় কি, তারা দিবে, আপনি দেখবেন যে অ্যাডজেক্টিভ দিবে, সাস্টেইনেবল, টেকসই। হ্যাঁ, আপনারা জানেন অ্যাডজেক্টিভ চিনিবার কিছু সহজ উপায় আছে, কিছু সাফিক্স দিয়ে আমরা চিনি। তো এই বল এটা কিন্তু অ্যাডজেক্টিভের একটা সাফিক্স। হ্যাঁ, তো দেখেন অ্যাডজেক্টিভ গুলো দিয়ে সাধারণত তারা এই ডিগ্রির ব্যবহার গুলো করতে বলে। তাহলে আপনি যদি স্মার্ট হয়ে থাকেন, যেটা আপনারা অবশ্যই আছেন, তাহলে আপনার কি করা উচিত, আপনি যখন গ্রামারের যখন প্রিপারেশন নিয়েছেন শুধু রিটেনের মডেল টেস্টের বই না পড়ে, সেখান থেকেও যে আপনাদের যে বিভিন্ন কি যে ডিগ্রির যে চেঞ্জ গুলো পড়েছেন সেই নিয়মগুলো পুনরায় একবার দেখে যাওয়া, একটু চোখ বুলিয়ে যাওয়া। বেসিক গ্রামারের যা যা আপনি পড়েছেন তার সবটুকু অংশে একবার আপনার অবশ্যই চোখ বুলিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, আমরা যেটা বললাম, তো দেখেন এম্পাওয়ার্ড, হ্যাঁ পজিটিভ করতে হবে। তাহলে দ্য নিউ ট্রেনিং প্রোগ্রাম হ্যাজ এম্পাওয়ার্ড দ্য ইউথ টু পার্সু দেয়ার ড্রিমস। যে নতুন যে প্রশিক্ষণ কর্মশালাটা আছে বা প্রশিক্ষণ প্রোগ্রামটা আছে, এটা কি করছে, এটা এম্পাওয়ার করেছে, ক্ষমতায়িত করেছে, ক্ষমতায়ন করেছে। কাদের ক্ষমতায়ন করেছে? তরুণদেরকে, টু পার্সু দেয়ার ড্রিমস, যাতে করে তারা তাদের স্বপ্নের পেছনে ছুটতে পারে, তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে। তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে নতুন প্রশিক্ষণ কি কর্মশালা বা নতুন প্রশিক্ষণ প্রোগ্রামটি খুব কি ফলপ্রসূ হচ্ছে। অনুবাদ করতে হলে আমরা এরকম করতাম। দেখেন এই যে পজিটিভ করেছি। আচ্ছা, এখন দেখেন একটা শব্দ দেখছি আমরা, সাপোর্ট। সাপোর্ট শব্দটাকে আমাদের কমপ্লেক্স করতে বলেছে। আমরা জানি বাক্যের গঠনগত ভাবে ইংরেজি বাক্যের যে তিনটা স্ট্রাকচার আমরা জানতাম, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পলে কি হয়, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে আমার একটা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটাকে আমরা বলি, বা প্রিন্সিপাল ক্লজ যেটা বলি, একটা স্বাধীন খণ্ড বাক্যই মূল বাক্য হিসেবে আচরণ করবে, সেটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। স্বাধীন খণ্ড বাক্য বা মেইন ক্লজ মানে কি, প্রিন্সিপাল ক্লজ মানে কি, যে ক্লজ কি যে ক্লজের মধ্যে বা যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এটা আপনারা জানেন, এগুলো বলে বারবার বিরক্ত করবো না। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হয়, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা বাক্যের দুটো অংশ থাকে। একটা অংশকে আমরা বলি মূল খণ্ড বাক্য, আর একটা অংশকে বলি আমরা আশ্রিত খণ্ড বাক্য। অর্থাৎ একটা থাকে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটাই বলেন, আরেকটা অংশ থাকে, বাক্যের অংশ থাকে যেটা কি তার সুনির্দিষ্ট অর্থ প্রকাশের জন্য সে সেই মেইন ক্লজের উপর নির্ভর করে। তাদেরকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। একটা বাক্যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকার অর্থই হচ্ছে সেই বাক্যটা একটা কমপ্লেক্স বাক্য। একটা বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, এটা আমরা বুঝি কিভাবে, কিছু শব্দ আছে যে শব্দগুলো দিয়েই মূলত সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়, এদেরকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, অথবা এদেরকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স মার্কার। হ্যাঁ, সিন্স, এস, সিন্স, বিকজ, ইফ, আপনারা এগুলো পড়েছেন। হ্যাঁ, দো, অলদো, এই এই যে শব্দ অংশগুলো, এই যে অংশগুলা, এই অংশগুলো যখন কোনো একটা বাক্যের কোনো একটা সুনির্দিষ্ট অংশ থাকে তখনই আমরা বুঝি যেখানে কি হচ্ছে,
এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স মার্কার আছে, অর্থাৎ এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, অর্থাৎ এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। ওকে, তো কমপ্লেক্স করেছি দেখেন, তাহলে আমরা কি বলেছি, একটা অংশ থাকবে শর্তাধীন, না একটা অংশ থাকবে কি শর্ত কি মুক্ত, মানে একটা স্বাধীন বাক্য থাকবে, আর একটা কি মানে শর্তাধীন বাক্য থাকবে বা নির্ভরশীল বাক্য থাকবে, যে বাক্যটা তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য সেই স্বাধীন খণ্ড বাক্যের উপর নির্ভর করবে। দেখেন, উই নিড টু সাপোর্ট দ্য ইউথ, আমাদের তরুণদেরকে সমর্থন করতে হবে, সো দ্যাট, যাতে করে, এই যে সো দ্যাটটা হচ্ছে আমার কি কমপ্লেক্স সেন্টেন্স মার্কার বা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, সো দ্যাট যাতে করে, দে ক্যান, যে উই নিড টু সাপোর্ট দ্য ইউথ, আমাদের তরুণদের সমর্থন করা প্রয়োজন, কেন প্রয়োজন, সো দ্যাট যাতে করে, দে ক্যান ডেভেলপ দেয়ার স্কিলস, দে নিড টু সাকসিড, যাতে করে তারা সফল হবার জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন সেই দক্ষতাগুলো যাতে তারা কি করতে পারে, সেই দক্ষতাগুলো যাতে তারা তৈরি করতে পারে, বা সেই দক্ষতাগুলো যাতে তাদের ভিতরে প্রস্ফুটিত হয়, বিভিন্ন ভাবে বলা যেতে পারে, ঠিক আছে, তারা যাতে সেই দক্ষতাগুলোর উন্নয়ন করতে পারে বলতে পারেন। আমরা এখানে ট্রান্সলেশনের অ্যাসপেক্টেও দেখছি, হ্যাঁ। আচ্ছা, এরপর তখন কি বলা হচ্ছে, ডিসকারেজড, ডিসকারেজ দিয়ে বলা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে আমরা জানি যে আদেশ, হ্যাঁ, আদেশ, নির্দেশ, উপদেশ, হ্যাঁ, এগুলাকেই, এই ধরনের এক্সপ্রেশন, এই ধরনের ইমোশন যে বাক্যগুলোর মাধ্যমে প্রকাশিত হয়, সেই বাক্যগুলোকে আমরা বলি ইম্পারেটিভ স্ট্রাকচারের বাক্য, তাই না? তাহলে দেখেন, ডোন্ট ফিল ডিসকারেজড ইফ থিংস ডোন্ট ওয়ার্ক আউট ইমিডিয়েটলি। অনেকে বলতে পারেন যে এখানে তো একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, হোক, কমপ্লেক্স হয়েছে কিনা দেখার ব্যাপার না, মূল গাঠনিক দৃষ্টিভঙ্গি থেকে বাক্য তো তিন ধরনেরই, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাট এখানে আমাদের এনশিওর করতে হবে যে স্পেসিফিক ইনস্ট্রাকশনটা আছে সেটা কি ইম্পারেটিভ, আমাদের ইম্পারেটিভ মানে আমাদের ইমোশনটুকু আমাদের নিয়ে আসতে হবে। ডোন্ট ফিল ডিসকারেজড, কি আপনি কি ডিসকারেজ, তুমি হতাশ হও না, বা তুমি কি বলে, আপনি ডিসকারেজ হবেন না, কখন হবেন না, ইফ যদি থিংস ডোন্ট ওয়ার্ক আউট ইমিডিয়েটলি, আপনার হচ্ছে তাৎক্ষণিক যদি সকল কিছু ঠিক না হয়ে যায়, সমস্যাগুলো যদি তাৎক্ষণিক সমাধান না হয়ে যায়, তারপরে তুমি ডিসকারেজড হয়েও না, তুমি হাল ছেড়ে দিও না, তুমি হতাশ হয়েও না, বিভিন্ন ভাবে বলতে পারি। অনুবাদের ক্ষেত্রে আমি আবার বলছি, অনুবাদের ফ্লেভারটা আমি দিচ্ছি, আমরা সেই ভাবানুবাদটা করব, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন ইন্সপায়ার, ইন্সপায়ার মানে কি অনুপ্রাণিত করা, হ্যাঁ, এটাকে কম্পাউন্ড করতে বলেছে। কম্পাউন্ড মানে কি লাগবে আমাদের, অবশ্যই একটা ফ্যান বয় লাগবে, ফ্যান বয়েজ, হ্যাঁ, এগুলোকে আমরা কি বলি কোঅর্ডিনেট কনজাংশন, ফর, অ্যান্ড, নর, বাট, অর বা অর এলস, ইয়েট, সো, এই ধরনের কোন একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যদি দুইটা স্বাধীন বাক্য, অর্থাৎ দুইটা আলাদা আলাদা, চিন্তা করলে দুইটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ যখন ফ্যান বয়েজ দ্বারা কানেক্টেড থাকবে, তখন সম্পূর্ণ বাক্যটাকে একত্রে আমরা কি বলবো, একটা কম্পাউন্ড বাক্য বলবো, ঠিক আছে। এবং তখন ওই মেইন ক্লজ গুলার নতুন নাম হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ। এগুলো যারা, এগুলো আপনারা অবশ্যই পারেন প্রত্যেকে, যাদের একটু একটু মন ভুলো হয়ে গিয়েছেন তারা দেখবেন যে সেন্টেন্স ফর্মেশনের যে ক্লাস ছিল ওখানে আমি এগুলো আমি আবার পুনরায় একটু আপনাদের স্মরণ করে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে দেখেন একটা কম্পাউন্ড বাক্য করেন, ইন্সপায়ার আদার্স থ্রু ইওর অ্যাকশনস, তোমার কর্মের মাধ্যমে অন্যকে অনুপ্রাণিত করো, দেখেন এটা একটা স্বাধীন বাক্য, ইন্সপায়ার আদার্স থ্রু ইওর অ্যাকশনস। এই যে ইন্সপায়ারটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এখানে ফাইনাইট ভার্বের সাবজেক্টটা উজ্জ্ব আছে, সমস্যা নাই, এটা আমরা বলেছি। ইন্সপায়ার আদার্স থ্রু ইওর অ্যাকশনস, তোমার কর্মের মাধ্যমে, তোমার কর্মকাণ্ডের মাধ্যমে তুমি কি করো, অন্যদেরকে অনুপ্রাণিত করো। অ্যান্ড এবং শো দেম দ্য পাওয়ার অফ ডিটারমিনেশন, এবং তাদেরকে প্রজ্ঞা, তাদেরকে যে কি অধ্যবসায়, তাদেরকে যে তীব্র আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটার শক্তিটা তাদেরকে দেখিয়ে দাও। শো দেম, এটাও দেখেন একটা স্বাধীন বাক্য, প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ আছে, এই যে এন্ড দ্বারা যুক্ত, এটা হয়েছে কম্পাউন্ড হয়ে গেছে। তো এখানে অর্থ, এটা কিন্তু আপনি মনের মাধুর্য মিশিয়ে খুব উচ্চমার্গীয় বাক্য, এটা ব্যাপারটা এরকম না। বাক্যের গাঠনিক দিকটা ঠিক রেখে, ওই যে প্রশ্নের ইনস্ট্রাকশনে যেমন ছিল, অ্যাম্বিগুইটি বা ভেগনেস এগুলাকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ কোনো অস্পষ্টতা রাখা যাবে না, জড়তা রাখা যাবে না, মিনিংটা লাইট হোক সমস্যা নাই, প্রদত্ত যে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বাক্য তৈরি আপনি শুধু সুন্দর মতো করে দিয়ে আসতে পারলে আপনি একটা ভালো মার্কস পাবেন, কোনো ধরনের সন্দেহ ছাড়াই আপনি পাবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন কি বলা হয়েছে, এরপর আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে আইসোলেটেড, আইসোলেটেড, হ্যাঁ, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। আইসোলেটেড মানে কি, মানে বিচ্ছিন্ন, তাই না, আইসোলেটেড বিচ্ছিন্ন, তো এটাকে বলা হয়েছে কি নেগেটিভ। আমাদের বাক্যের মধ্যে একটা নেগেটিভ আমাদের কি আনতে হবে, শব্দ বা নেগেটিভ ওয়ার্ড আমাদের আনতে হবে। যদি আমরা নট, হ্যাঁ, ডু নট, নট, নর এসব আনতে পারি তাহলে তো বুঝি এগুলোই তো নেগেটিভ বোঝায়। আর যদি আমরা এইগুলো আনতে না পারি তাহলে নেগেটিভ বাচক কিছু শব্দ আছে, এগুলো আমরা শিখে আসছি ছোটবেলায় গ্রামার পড়ার সময়, তাই না, সেলডম পড়েছি, হার্ডলি, এই সকল শব্দ আমরা আনতে পারি। ডোন্ট, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলো তো আছেই, হ্যাঁ, এগুলো যদি আনতে পারি ভালো, না আনতে পারলে আমরা এই ধরনের শব্দ দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নাই। নেগেটিভ বলতে আমরা যা বুঝি সেগুলো আমাদের ব্যবহার করতে হচ্ছে, এখানে কিন্তু কমপ্লিটলি ট্রান্সফরমেশনের খেলা হচ্ছে, হ্যাঁ।
the youth should not feel isolated from society but instead should be included in the important decision. আপনার যদি মনে হয় যে এই বাক্যটা অতিরিক্ত পাণ্ডিত্যপূর্ণ হয়ে গেছে, সমস্যা নাই, নেগেটিভ বাক্য করতে বলছে তো আপনি শুধু এইটুকু রাখতে পারেন, the youth should not feel isolated from society. সমাজ থেকে তরুণদের কি বিচ্ছিন্ন অনুভব করা যাবে না, তরুণরা কখনোই নিজেদেরকে যাতে বিচ্ছিন্ন অনুভব না করে। চাইলে আপনি একটু ছোটও করতে পারেন, কারণ এখানে যে আমার বার্থ দেওয়াতে কি হয়েছে, বার্থ দেওয়াতে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে, এখানে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা এখানে মূল প্রয়োজন না। একটু দ্রুত বলতেছি কারণ হচ্ছে রোজা থেকে আমরা সবাই তো একটু তৃষ্ণার্ত থাকি, পানি থাকি, থেমে থেমে কথা বললে আরো টায়ার্ডনেস এসে ভর করে, বুঝতে পারছেন? আচ্ছা, বাট ইনস্টেড শুড বি ইনক্লুডেড ইন অল ইম্পর্টেন্ট ডিসকাশন। আপনি যদি চান একটা মানসম্মত বাক্য একটু বড় করে করা করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। আপনি একটা পার্টিকুলার ক্লিয়ার একটা মেসেজ আপনি দিয়ে দিতে পারলেই মানে আপনার এন্ড থেকে কাজ হয়ে গেছে, ঠিক আছে? এটা নিয়ে এত পেইন নেওয়ার দরকার নেই। হ্যাঁ, অনেক বড় বাক্য করতে হবে, অনেকে আমরা এরকম ভাবি, ব্যাপারটা মোটেও এরকম না, ঠিক আছে? এরপর প্লিজ আমরা দেখি কি আছে। লিড, লিড দিয়ে আমাদের বলেছে সিম্পল। হ্যাঁ, লিড মানে কি? লিড মানে নেতৃত্ব দেওয়া হতে পারে, লিড মানে যাপন করা হতে পারে, বিভিন্ন কনটেক্সটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? লিড কি বলেছে? সিম্পল বাক্য করতে বলেছে। সিম্পল একটা ফাইন বাক্য, একটা সিম্পল বাক্য, কোনো ওই এন্ড এন্ড বাট সো নর, হ্যাঁ, অ্যাজ ইফ দো অল দো, এই টাইপের কোনো ক্যাচাল লাগবে না, প্লেন এন্ড সিম্পল একটা ফাইনাইট ভার্ব দিয়ে একটা বাক্য তৈরি করবো আমরা। ইয়াং পিপুল শুড লিড দ্য চেঞ্জ ইন দেয়ার কমিউনিটিস। তরুণদেরই কি করা উচিত? তাদের প্রত্যেকের যে সম্প্রদায়, তাদের প্রত্যেকের সমাজের যে পরিবর্তনটা আছে সেই পরিবর্তনে নেতৃত্ব দেওয়া উচিত। নেতৃত্ব দান করা উচিত কাদের? নেতৃত্ব দেওয়া উচিত হচ্ছে তরুণদের, তরুণদেরই আসলে নেতৃত্বটা দেওয়া উচিত, এখানে এই কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপর কি বলেছে? কমিউনিটি, কমিউনিটি আমরা জানি সম্প্রদায়, হ্যাঁ সম্প্রদায় আপনারা জানেন, এখানে আসলে সমাজ বা সোসাইটি বোঝাচ্ছে। কমিউনাল হারমোনি, হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রত্যেকের সম্প্রদায়, সোসাইটির মানে সিনোনিমাস সেন্সে আসে আর কি। কমিউনিটিকে সিম্পল, এখানে সিম্পল করতে বলছে, করেন। কমিউনিটি ইনভলভমেন্ট হেল্পস ফস্টার ইউনিটি অ্যান্ড গ্রোথ। যখন কি হয় কোনো কিছুতে, যখন কি সাম্প্রদায়িক, কি আমরা যদি বলি সাম্প্রদায়িক না, যখন একটি সম্পূর্ণ সমাজ ব্যবস্থা বা একটা সমাজ বা একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী, একটা গোষ্ঠীগত কি সংযুক্ত, সংযুক্তি কোনো কাজে কোনো কর্মকাণ্ডে গোষ্ঠীগত অংশগ্রহণ। দেখেন অনুবাদ যদি করতে চাই, ইনভলভমেন্ট মানে কি কোনো কিছুতে জড়িত থাকা, তাহলে গোষ্ঠীগত জড়িত থাকা, এটা কিন্তু দেখেন যদি ট্রান্সলেশন করতাম বাংলায় প্রপার ভাইবটা দিচ্ছে না, তাহলে আমরা কি বলতাম যে গোষ্ঠীগত অংশগ্রহণ বা সামষ্টিক অংশগ্রহণ বলেন। কমিউনিটি দিয়ে সবসময় সম্প্রদায় লিখলে কিন্তু মানে মূল ভাইবটা আসে না। অনেক সময় দেখা যায় কমিউনিটি দিয়ে আমরা আরো ভালো বুঝি, বাংলা করতে গেলে ক্যাচাল লেগে যায়। তাহলে কমিউনিটি ইনভলভমেন্ট হেল্পস ফস্টার ইউনিটি অ্যান্ড গ্রোথ। তাহলে আমরা যদি বলি আহ গোষ্ঠীগত অংশগ্রহণ বলতে পারেন, বা বলতে পারেন সামষ্টিক অংশগ্রহণ কি করে, যে আমার একতা এবং সমৃদ্ধিকে আরো কি করে, দ্রুততর করে ফেলতে পারে, ঠিক আছে, এটাকে আরো বেগবান করে তোলে। কোলাবোরেট, কোলাবোরেট মানে কি? সহায়তা করা বা একত্রে কাজ করা, সে অর্থ বোঝায় কোলাবোরেট, হ্যাঁ অংশগ্রহণ। উই শুড, এটাকে বলছে নেগেটিভ, উই শুড নট, সিম্পল আপনি নট টট লাগিয়ে বাক্য তৈরি করেন, ওখানে হার্ডলি সেলডম আনতে হবে ব্যাপারটা এরকম না, এটা ম্যান্ডেটরি না। এখানে আপনার বাক্য তৈরি করতে পারলে এক এক, এখানে আপনাকে একের ওরকম কম দিবে না, যদি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না থাকে। অর্থবাচকতার জন্য এইভাবে মার্কস হয়তো আপনাকে কম দিবে না, ঠিক আছে? উই শুড নট জাস্ট কোলাবোরেট ফর দ্য সেক অফ কোলাবোরেশন বাট উইথ এ ক্লিয়ার গোল ইন মাইন্ড। কিন্তু যাদের ব্যাপার হচ্ছে কি, যাদের একটু মোটামুটি ইংরেজি ভাষার উপর দখল আছে, যারা একটু ইংরেজি একটু বড় বাক্য মোটামুটি লিখতে পারেন, তারা যে কাজটা করবেন, যেহেতু বিসিএস পরীক্ষার খাতায় মোটামুটি ক্রনোলজিক্যালি লেখা হয়, তা আপনি যখন এই টাইপের মানে বাক্য লিখবেন, আমি আগেই বলতেছি বাক্যের লেন্থ কতটুকু, সেন্টেন্সের লেন্থ কতটুকু, এটা মোটেও ম্যাটার করে না। ম্যাটার করে যেটা, যে আপনার লেখার গুণগত মানটা কেমন। বাট এই ক্ষেত্রে যেমন আপনি মোটামুটি গুণগত মান যদি ততটা উন্নত নাও হয়, তারপরেও কিন্তু আপনি একটা ভালো মার্কস পাবেন। বাট আপনাকে যেটা নিশ্চিত করতে হবে, যে ইংরেজি ভাষা যদি আমার দখল ভালো থাকে, শেষের দিকে যে রচনা রচনা পরীক্ষক যদি না পড়ে, সে যদি একটু স্কিপ করে করে যায়, নিজের ইমপ্রেশন ক্রিয়েট করার জায়গা হচ্ছে এগুলা। যে আপনি একটা ভালো সেন্টেন্স তৈরি করতে পারেন, আপনার যদি প্রপার কনফিডেন্স থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে স্মার্ট স্মার্ট বাক্য তৈরি করবেন, এটা করা ম্যান্ডেটরি না। কিন্তু যদি আপনার সুযোগ থাকে আপনি করবেন। মানে আই গেস এন্ড আই হোপ যে আপনারা আমার মেসেজটা ধরতে পেরেছেন আমি কি বলতে যাচ্ছি। মোটিভেশনাল, অনুপ্রেরণাদায়ক, ইন্টারোগেটিভ করতে বলছে। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। আর ইউ ইউজিং মোটিভেশনাল স্পিচেস টু এনকারেজ দ্য ইউথ? হ্যাঁ, তোমরা কি তরুণদেরকে বা তারুণ্যকে উৎসাহিত করতে, তরুণদেরকে অনুপ্রেরণা দিতে তোমরা কি কি মোটিভেশনাল স্পিচের ব্যবহার করছো? অনুপ্রেরণাদায়ী বক্তব্য, অনুপ্রেরণাদায়ী কথাবার্তা, হ্যাঁ এগুলা কি তোমরা ব্যবহার করছো? এটা জিজ্ঞেস করা হয়েছে। ইমপ্রুভিং, হ্যাঁ ইমপ্রুভিং ইউথ, এটা বলছে কম্পারেটিভ, ইউথ এনগেজমেন্ট প্রোগ্রামস আর ইমপ্রুভিং দ্য লাইভস অফ ইয়াং পিপল মোর দ্যান এভার বিফোর।
তাহলে কি তরুণদের সংশ্লিষ্ট করে, হ্যাঁ, তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে যে কর্মকাণ্ডগুলো হাতে নেওয়া হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো কি করছে, তরুণদের জীবনযাত্রার মানকে পূর্বের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি উন্নত করে তুলছে। তাহলে আমরা এখানে ব্যাপারটা হচ্ছে ইনস্ট্রাকশনটা ফলো করব, যে ইনস্ট্রাকশনটুকু দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনটুকু মেকশিওর করে আমাদের গাঠনিক দিক থেকে আমরা একটু ভিন্ন অ্যাসপেক্টেও চলে যাই, সেটা নিয়েও কিন্তু কি করা যাবে না, কি করার প্রয়োজন নাই, সেটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। ওকে, হোপফুলি বুঝতে পারছেন। আচ্ছা, আসি। এরপর দেখেন আমাদের এখানে কি বলেছে, কম্বাইন ইচ গ্রুপ অফ সেন্টেন্সেস, আগে দেখেছিলাম 2 নাম্বার টাইপের যে প্রশ্নগুলো দিয়েছিল, আমাদের একাধিক গ্রুপ অফ কোয়েশ্চেন যেগুলো ছিল, সেই কোয়েশ্চেন গুলোতে আমাদেরকে কি করতে বলা হয়েছে, আমাদেরকে এগুলোকে সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স রূপ দিতে বলা হয়েছে। নর্মাল যে ট্রান্সফরমেশন, একটা শব্দের মানে একটা ওয়ার্ড দিয়ে সেই ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচে তাকে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা এমনিতে আপনারা প্রত্যেকেই পারেন, ওগুলাগত বিশেষও আসে নাই, নাপ্যাং বিশেষে আসতে পারে। এগুলো আপনারা আপনাদের ভোকাবুলারি যতটুকু স্কিল সেট আছে সেই স্কিল সেটটুকুকে যদি প্রপারলি একটু নার্চার করে যান, পরীক্ষার হলে যান, সেক্ষেত্রে আপনারা এমনিতেই ওটাতে ভালো করবেন। হ্যাঁ, এটা নিয়ে আমার নিজেরও কোনো সন্দেহ নাই। তো এই ব্যাপারগুলো বলছি কারণ এই ব্যাপারগুলো আমরা অনেক সময় একটু অ্যাভয়েড করে যাই, একটু পাত্তা কম দেই, তো দিন শেষে পরীক্ষা হলে গিয়ে ধরা খাই, সেটা যাতে না হয় এই জন্য বলছি। এগুলো আপনারা পারেন আমি জানি, বুঝেন, এই জন্য দেখা যাচ্ছে হয়তো দু একজন হয়তো একটু রেকর্ডটা দেখবেন, লাইভ ক্লাসের জন্য পার্টিসিপেশনও কম। তো দেখি আমরা, তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে, আমরা প্রথম বাক্যটা দেখি, ইউথ এম্পাওয়ারমেন্ট ইজ কি টু পার্সোনাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, ব্যক্তিগত উন্নয়নের জন্য তারুণ্যের ক্ষমতা এটা খুব গুরুত্বপূর্ণ। ইট প্লেজ এ সিগনিফিকেন্ট রোল ইন শেপিং দ্য ফিউচার অফ সোসাইটিস। সমাজের ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ধারণে বা সেটা রূপদানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কোনটি, ইউথ এম্পাওয়ারমেন্ট। বাই এম্পাওয়ারিং দ্য ইউথ, হ্যাঁ, সোসাইটিস ক্যান থ্রাইভ। তরুণদেরকে ক্ষমতায়িত করার মাধ্যমে সমাজ আরো ভালো থাকতে পারে। ঠিক আছে, এইখানে দেখেন আমরা কানেক্ট করতে পারি, এখানে আমার একটু ইস্যু হয়েছে, দেখেন সমস্যা নেই, দেখেন এটা আমরা কম্বাইন করবো, যতটুকু আমরা কম্বাইন করতে পারি, সবটুকু বাধ্যতামূলক ব্যাপারটা এরকম না। তাহলে দেখেন প্রথম দুইটা কিন্তু সিম্পল সেন্টেন্স আছে, দেখেন ইউথ এম্পাওয়ারমেন্ট ইজ কি টু পার্সোনাল ডেভেলপমেন্ট, এই যে একটা ফাইনাইট ভার্ব, ইট প্লেজ এ সিগনিফিকেন্ট রোল, এই যে দেখেন একটা একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো দুইটা সিম্পল সেন্টেন্স আছে, তো সিম্পল সেন্টেন্স থেকে আমরা কি করি, সিম্পল সেন্টেন্স থেকে সবচেয়ে ইজি হচ্ছে রূপ পরিবর্তনে কম্পাউন্ডে যাওয়া। আমাদের তার স্পেসিফিক বলে নাই যে তুমি এটা কমপ্লেক্সই করো, কম্পাউন্ড করব। কম্পাউন্ড হচ্ছে এন্ড, বাট, একই ধরনের বাক্য হলে এন্ড দিয়ে যুক্ত করে দিব, যদি বিপরীত ধর্মী বক্তব্য হয় তাহলে বাট দিয়ে যুক্ত করে দিব। হ্যাঁ, আমরা তো এগুলো আমরা জানি। তাহলে দেখেন, এটা তো প্রথম 2 লাইন তো মূলত ইউথ এম্পাওয়ারমেন্টের গুণগানি গাওয়া হচ্ছে, তাহলে ইউথ এম্পাওয়ারমেন্ট ইজ কি টু পার্সোনাল ডেভেলপমেন্ট, একটা নর্মাল এন্ড লাগিয়ে দেন। এন্ড, এন্ড যেহেতু দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে যেহেতু সাবজেক্ট দুইটা ক্ষেত্রে কি ইউথ এম্পাওয়ারমেন্ট, পুনরায় আপনার এখানে আর কোনো প্রোনাউন লেখার দরকার, ইট লেখার দরকার নাই। হ্যাঁ, ইউথ এম্পাওয়ারমেন্ট ইজ কি টু পার্সোনাল ডেভেলপমেন্ট এন্ড প্লেস, কে প্লে করে, ইউথ এম্পাওয়ারমেন্ট প্লেস করে। হ্যাঁ, এন্ড প্লেস, যেহেতু এটা কি গণনাযোগ্য না, এই জন্য কি ভার্বের শেষে এস বাই এস যোগ হলো, and plays a significant role in shaping the future of societies. আমাদের এখানে কি করে দিতে হবে, দেখেন, প্লেইং and plays a significant role in shaping the future of societies, তাহলে আমরা কি বলে দিলাম, আমরা তো তাহলে এই সম্পূর্ণ জিনিসটাই আমরা আলটিমেটলি একীভূত করে দিলাম, শুধু এন্ড দিয়ে কম্পাউন্ড করে দিয়েছি। ঠিক আছে, আপনি চাইলে এটাকে থার্ড বাক্য আপনি এভাবে রেখে দেন, এটা আমি বানিয়েছি, বানিয়ে বানিয়ে আপনাদের দিয়েছি, এটা ভিন্ন ভিন্ন ফরম্যাটে থাকতে পারে। যদি মনে করেন 3টা বাক্যকে একত্রে কানেক্ট করা যায়, করবেন, করবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে যে আপনারা মানে কতটুকু করতে চাচ্ছেন কি না চাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা দেখি আমরা, এম্পাওয়ারিং ইয়াং পিপুল, দেখেন এম্পাওয়ারিং ইয়াং পিপুল ক্যান প্রোভাইড দেম উইথ ভ্যালুয়েবল স্কিলস। আপনি যদি তরুণদেরকে ক্ষমতায়িত করেন তাহলে এটা তাদেরকে কি অনেক মূল্যবান দক্ষতা তাদের ভেতরে এটা কি গেঁথে দিবে, তাদের ভেতরে নিয়ে আসবে। দিজ স্কিলস, এই দক্ষতাগুলো ক্যান লিড টু বেটার জব অপরচুনিটিস, এই দক্ষতাগুলোর কারণে কি হতে পারে, এই আরো বেটার মানে আরো ভালো চাকরির সুযোগ কিন্তু এগুলো নিয়ে আসতে পারে, এনে দিতে পারে। দে অলসো এনাবল দ্য ইউথ টু কন্ট্রিবিউট মিনিংফুলি টু দেয়ার কমিউনিটিস, তারা আরো কি করে, এটা তরুণদেরকে তাদের সমাজের জন্য আরো অর্থবহ ভূমিকা রাখতেও কিন্তু কি করে, উদ্বুদ্ধ করে বা তাদেরকে তৈরি করে। তাহলে দেখেন এম্পাওয়ারিং, তাহলে দেখেন আমরা যদি বলি এম্পাওয়ারিং ইয়াং পিপল ক্যান প্রোভাইড দেম উইথ ভ্যালুয়েবল স্কিলস, প্রথম লাইনকে প্রথম লাইনের মতো রেখে এই যে এটা উঠে আমরা কি করতে পারি, লাইন তো আমরা কি করব, কানেক্ট করব। এই দিস স্কিলস মানে কি, এই এম্পাওয়ারিং মানে তরুণদেরকে যে আমরা ক্ষমতায়িত করলাম এই বিষয়টাই তো, এই জন্য আমরা কি করলাম, এই দেখেন এখানে কি করছি, আমি আপনাকে কমপ্লেক্স করেছি, হুইচ লিড,
কোনটা? এই তরুণদের ক্ষমতায়িত করা, এই যে ব্যাপারটা ভ্যালুয়েবল স্কিলস। এই ভ্যালুয়েবল স্কিলস, এই যে হুইচ আমরা জানি এগুলো কি অনেকটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করে, তাই না? রিলেটিভ প্রোনাউনের জন্য অ্যান্টিসিডেন্ট আমাদের দেখতে হয়, অ্যান্টিসিডেন্টটা কে? ভ্যালুয়েবল স্কিলস। তাহলে এই ভ্যালুয়েবল স্কিলস গুলা কি করবে? লিড টু বেটার জব অপরচুনিটিস এন্ড এনেবল। দেখেন আবার এই যে লাইনের সাথে এই লাইন, এই দুইটা তো সিমিলার লাইন, এই দুইটাকে আমরা কি করে দিছি? কানেক্ট করে দিয়ে আমরা কম্পাউন্ড বানিয়ে দিছি। সমস্যা নাই তো। দেখেন ওই শুধু আপনার কানেকশন টুকু করে দিতে হবে, তাইলেই মার্কস। তো এইখানে মূলত এটা সবটুকুই হচ্ছে আপনার, মানে এখানে কোনো মন শিয়ানোর ব্যাপার না। আপনি যদি মানে মোটামুটি মানের লেখাপড়া করেও যদি আপনি এখানে এসে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এটা ইজিলি করতে পারবেন। এখানে এর উপর আর কোনো চাপ থাকবে না, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা যদি আপনি ওভার থিঙ্ক করেন, ওভারডু করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। তো এই পার্টিকুলার পার্ট গুলো অনেকে আসলে পড়ে না বা অনেকে ওইভাবে পাত্তা দেয় না, বাট আমার আসলে মনে হয় যেহেতু এখানে আপনি একদম ফুল মার্কস পাওয়ার সুযোগ আছে, দেখা যাচ্ছে রিডিং কম্প্রিহেনশন আপনি অনেক ভালো লিখে, খুব ভালো লিখতে পারে খুব কম সংখ্যক স্টুডেন্টস, বাট তারপর আপনি খুব ভালো লিখলে দেখা গেল হয়তো 80-90% মার্কস উঠে, অনেক 100%ও পায়। বাট এখানে কিন্তু আপনার একদম 100% মার্কস পাওয়ার সুযোগ আছে। সো এই জায়গাগুলো কিন্তু একই সাথে আপনাকে রিটেন পরীক্ষা ভালো মার্কস পেতে যেমন হেল্প করবে, মানে এই গ্রামার বেসড আইটেম গুলোতে, এট দ্য সেম টাইম আপনি যখন লিখবেন আপনার লেখার সক্ষমতা গুলো কিন্তু কিন্তু এগুলা বাড়িয়ে দেয়। সো আমরা এই জিনিসগুলোকে অবশ্যই অ্যাডাপ্ট করার চেষ্টা করব এবং সেগুলো পরীক্ষার হলে প্রয়োগ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করছি মানে কিছু ছোট জিনিস ছিল, এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যেহেতু আপনারা হয়তো বেশিরভাগই আপনারা রেকর্ডেড সেশনটা আপনারা এটা দেখবেন, তো সেই জায়গা থেকে হোপফুলি এই প্রবলেম এই জিনিসগুলো দেখেন। এবং আপনাদের পরীক্ষার জন্য যেটা আমরা শুনছি হয়তো মে মাসের লাস্ট উইকের দিকে, যেটা বোধহয় শোনা যাচ্ছে আপনাদের হয়তো পরীক্ষা টরীক্ষা নাকি হবে। সো সেই ব্যাপারটা যদি ঘটে এপ্রিলে না মে মাসে যেন শোনা যাচ্ছে, তো রুটিন পাওয়ার আগ পর্যন্ত সবই হাইপোথিসিস। সেটা যদি হয়ে যায়, তো তারা পূর্বে আপনারা যে বিষয়গুলো নিয়ে সমস্যা বোধ করছেন সেগুলো আমাদেরকে জানালে, কোনো পার্টিকুলার টপিক নিয়ে যদি আপনাদের প্রবলেম থাকে সেটা নিয়ে আমি একটা স্পেশাল সেশন Q&A সেশন এবং আমি একটা স্ট্র্যাটেজিক সেশন নিব আমাদের পরীক্ষার যখন চূড়ান্ত ডেট হবে সেই সময়টাতে ইনশাল্লাহ। তো আপনারা এখন আপনাদের চাহিদার উপর, আপনার চাহিদা থাকলে আমি নিব, না থাকলে আমি নিব না। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।